নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আবারও নির্বাচন দিতে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। চলমান রাজনৈতিক সংকট দূর করতে একদলীয় গ্রহণযোগ্য জনসমর্থনহীন প্রশাসনের সংসদ ভেঙে দেওয়ার দাবিও তারা জানিয়েছে। আজ এখানে ব্যাপকভাবে অসতোপায় অর্জন করে ভোট বাড়িয়ে ফেলা হয়েছে বা কমিয়ে ফেলা হয়েছে, এই ধরনের ঘটনা। তত্ত্বাবধায়ক সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সমর্থ হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি শেষ হয়েছে। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সবচেয়ে বড় জায়গাটি হলো নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা। যে নির্বাচন নিয়ে প্রশ্ন আমি ধারাবাহিকভাবে তুলছি নির্বাচনের পর থেকে, বিরোধী দল কেবল প্রশ্ন তোলা শুরু করেছে, সাংবাদিক সুশীল সমাজ কেবল প্রশ্ন তোলা শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় সংবাদ যেটি হলো আজকে সেটি হলো এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বিদেশে যেসব সংস্থা আছে। বাংলাদেশের মানুষকে একটা দাসের জীবন দিছে, অধিকারহীন করে রাখছে। বাংলাদেশের মানুষকে আপনার শাসক হিন্দুত্ববাদী মোদী তীব্র ভারত বিরোধী করে তুলছে। পার্লামেন্টের সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকারী সময় তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি। ওই উদারতা আছে, এর আগে আমরা নিয়েছি। এমনকি 2014 সালে তো খালেদা জিয়ারও আমি আহ্বান করেছিলাম, তারা তো আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা অবশ্যই পদত্যাগ করতে রাজি হয়ে গিয়েছে। আজকের এই রাতের ভিতরেই শেখ হাসিনা পদত্যাগ করবে, কেননা সাথে নির্বাচনটি যে হয়েছিল এই নির্বাচনটি একটু সুষ্ঠু হয়নি। এই নির্বাচন পুরোপুরিভাবে বয়কট করেছিল বিএনপিরা। এই খবর কিন্তু জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে, সেখান থেকে শেখ হাসিনাকে চাপ দেওয়া হয়েছে। অবশ্যই সত্যি তাহলে শেখ হাসিনা পদত্যাগ করবে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন, তার জন্য এই ভিডিওটি একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং বলে আমি মনে করছি। শুধু তাই নয়, বিস্তারিত ভিডিও দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আপনাদের নাম সহ কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আপনার নাম এবং আপনার জায়গা আমি উল্লেখ করে ভিডিওতে বলে দেবো। শুধু তাই নয়, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। তার আগে যারা এখন ভিডিওতে লাইক করে নিন, দ্রুত এই ভিডিওটি লাইক করে দিন। লাইক করে দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। তত্ত্বাবধায়ক সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সমর্থ হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি শেষ হয়েছে। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সবচেয়ে বড় জায়গাটি হলো নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা। যে নির্বাচন নিয়ে প্রশ্ন আমি ধারাবাহিকভাবে তুলছি নির্বাচনের পর থেকে, বিরোধী দল কেবল প্রশ্ন তোলা শুরু করেছে, সাংবাদিক সুশীল সমাজ কেবল প্রশ্ন তোলা শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় সংবাদ যেটি হলো আজকে সেটি হলো এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বিদেশে যেসব সংস্থা আছে তাদের অনেকগুলো সংস্থা। আজকে নির্বাচন কমিশনে এই ধরনের ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এনডিআই এবং আইআরআই, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের বাইপার্টিজান দুটি সংস্থা আছে, একটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই আর ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই, যারা এর আগে শেখ হাসিনার জনপ্রিয়তা 70% কিংবা তার কর্মফলের প্রতি আস্থা আছে 70% মানুষের বলে রিপোর্ট দিয়েছিল, গবেষণা করেছিল। সেই সংস্থা যৌথভাবে এবং ইইউ প্রতি ঘন্টায় ভোটের তথ্য জানতে চেয়েছে। আমি যখন আলোচনা করছি তখন এই সংবাদটি সব জায়গায় ছাপা হয়েছে, কিন্তু আমি নিয়েছি এটি আজকের পত্রিকা থেকে। আজকের পত্রিকা তাদের 16 জানুয়ারিতে এই সংবাদ ছেপে বলেছে ভোটের হার নিয়ে প্রশ্ন, ইইউ, আইআরআই ও এনডিআই এর চায় প্রতি ঘন্টার তথ্য। এই সংবাদটি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে কিংবা টেলিভিশনে এসেছে। যেভাবে এসেছে তাতে আপনারা বুঝতে পারবেন না যে আসলে তারা কেন গিয়েছে নির্বাচন কমিশনে বা কি জানতে চায়। তারা নির্বাচন কমিশনে যাওয়ার পরে অনেক সংবাদ আমি দেখেছি, যেমন তারা বলেছে যে ভোট প্রদানের হার নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন, এনডিআই এবং আইআরআই, কিন্তু আসল ঘটনা হলো তারা সন্তুষ্ট নয়। তারা বলেছে যে প্রতি ঘন্টায় নির্বাচন কমিশনের যে ডেটা এমন বর্তমান সিস্টেম অনুযায়ী প্রতি 2 ঘন্টা পর ডেটা ইনপুট করার কথা ছিল, সেটি কিভাবে হয়েছে, কোন প্রক্রিয়া হয়েছে, এটি নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। নির্বাচন কমিশন তাদেরকে উত্তর দিয়েছে এবং বলেছে যে ব্যস্ততার কারণে অনেক রিটার্নিং অফিসার এই ডাটা দিতে পারেনি, এমনকি 3টি জেলায় কোনো ডাটাই দিতে পারেনি। এই উত্তরে তারা সন্তুষ্ট নয়। তারা চেয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খ শীট চেয়েছে, প্রতি ঘন্টায় কি ধরনের ডেটা এসেছে, কি ধরনের তথ্য এসেছে। বিষয়টি ভালো ঠেকছে না এই কারণে যে কেন ভালো ঠেকছে না এবং এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন খালি কেন এখন এই বিদেশি দাতা সংস্থা কিংবা বিদেশি সংস্থা ইউরোপীয় ইউনিয়ন তুলছে, যেটি এর আগে কখনোই হয়নি, আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের ইতিহাসের নির্বাচন নিয়ে এইভাবে পুঙ্খানুপুঙ্খ ডাটা কোনো সংস্থা কিংবা কোনো গোষ্ঠী কোনো দেশের আগে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে পরস্পরের বিপরীতমুখী অবস্থান নিয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের অনাস্থা ও বিরোধপূর্ণ অবস্থানের কারণে রাজনীতিতে সংকট সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। ও নির্বাচন আসতে ভয় পাবো? কেন ভয় পাবো? পার্লামেন্টের সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকারী সময় তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি। ওই উদারতা আছে, এর আগে আমরা নিয়েছি। এমনকি 2014 সালে তো খালেদা জিয়ারও আমি আহ্বান করেছিলাম, তারা তো আসেনি। মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি।
আমি কথা দিচ্ছি এক ধরনের স্যাংশন কিন্তু ইতিমধ্যে চলমান আছে গত সেপ্টেম্বর থেকে। আমরা বারবার বলেছি যে যারা গণতন্ত্র সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে দিচ্ছেন না, অথবা কোনো না কোনো ফর্মে বিরোধী দলকে অথবা যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছেন, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের স্যাংশন দেওয়া হচ্ছে। তার ভিতরে যে স্যাংশনটা তারা অলরেডি এনফোর্স করেছে গত বছর সেপ্টেম্বর থেকে, সেটা হচ্ছে ভিসা পলিসি। ভিসা পলিসি মানে কি, যে আমেরিকাতে ওই সকল ব্যক্তিরা যারা বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া, গণতন্ত্র, মানবাধিকার এই সকল প্রক্রিয়াতে ব্যাঘাত সৃষ্টি করছেন, তাদেরকে আমেরিকাতে পরিবার সহ ভিসা দেওয়া হবে না, অথবা ভিসা যদি থেকে থাকে সেটা চিঠি দিয়ে বাতিল করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রসেসটা ওয়ার্ক করছে কিভাবে, যে আমেরিকার ভিসা প্রসেসিংটা ওয়ার্ক করে কিভাবে। এখন প্রশ্ন হচ্ছে, সবাই বলছে যে, অনেকে বলছে যদি মানুষ না জানে, ভয় না ছড়ায় পাবলিকলি, তাহলে কি হবে, এটা লাভ কি? লাভ হচ্ছে নীরবে প্রচুর মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিকে এই প্রসেসের মধ্য দিয়ে নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে, তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এবং এই প্রসেসের আতঙ্কে অনেক প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রচণ্ড আতঙ্কে জীবনযাপন করছেন। কারণ তারা যারা লুটপাট করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, আমেরিকাতে ইউরোপে গাড়ি বাড়ি করেছেন, ছেলেমেয়েদেরকে পড়ালেখার জন্য পাঠিয়ে ওখানে সেটেল করিয়েছেন, তারা সবাই যথেষ্ট আতঙ্কে আছে। অনেকের ভিসা বাতিলের কারণে পরিবার সহ বাংলাদেশে ফেরত আসতে হয়েছে এবং তারা এখন অন্য তৃতীয় দেশে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। অনেকের বিদেশের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, পাচার করা লুটের টাকা তারা এখন ভোগ করতে পারছেন না। অতএব এই নিউট্রালাইজ করে দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা যথেষ্ট কাজ করছে। এটার ব্যাপারে আমরা যথেষ্ট ইন্টারনালি ইনফরমেশন জানি। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে 353 স্যাংশন, যেটা মানবাধিকার লঙ্ঘনের স্যাংশন, যেটার ব্যাপারে তারা ইনভেস্টিগেশন করছে। সহিংসতায় যারা জড়িত আছে, যারা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এমন লোকদের ব্যাপারেও বড় স্কেলে ইনভেস্টিগেশন হচ্ছে। আজ এখানে ব্যাপকভাবে অসতোপায় অর্জন করে ভোট বাড়িয়ে ফেলা হয়েছে বা কমিয়ে ফেলা হয়েছে, এই ধরনের ঘটনা আমি আসলে আমার বছর কোরবানির ভোটে আছি, মানে ওখান থেকে সর্বোচ্চ বাজারে কারিগরি দিচ্ছি বা আমরা কমিশন সার্বিকভাবে চেষ্টা করেছে নির্বাচনটাকে সফল করতে, এবং এটাও কিন্তু একটা আপেক্ষিক বিষয়, কারণ একটা বড় দল নির্বাচন অংশগ্রহণ করেন, এটা অনস্বীকার্য। এটা নিয়ে কি আপনার মনে কোনো আফসোস আছে যে ওরাও যদি আসতো আপনি আপনার নিরপেক্ষতা দেখাতে পারতেন? যে কেমন অসন্তুষ্টি আছে, কারণ প্রথম থেকে আমাদের প্রত্যাশা ছিল, আমরা উদাত্তভাবে আহ্বান করছিলাম সেই বয়কটিং দলগুলোকেও আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। যে বিদ্যমান যে সাংবিধানিক কাঠামো আছে, ওনারা আমাদের কথায় সাড়া দেননি এবং ওনারা বলছিলেন যে আমরা এই সরকারের আগেই পতন হবে, নির্বাচন কমিশনও বিদায় নেবে। কিন্তু শেষ পর্যন্ত যখন এটা হয়নি, তখন আমাদেরকে নির্বাচনটা করতে হয়েছে ওদেরকে বাদ দিয়ে। যদি ওরা নির্বাচনে অংশগ্রহণ করতেন কোনো না কোনোভাবে, তাহলে নিঃসন্দেহে নির্বাচনটা অনেক বেশি সার্বজনীন হতো। আর রাজনৈতিক, আমি যদি ডেমোক্রেসির কথা বলি, যে রাজনীতির কথা বলি, তাহলে একটা দেশের নির্বাচনটা অধিকতর সার্বজনীন হওয়া প্রয়োজন, সেটা হলে ভালো হতো। এনিওয়ে সেটা শেষ পর্যন্ত হয়নি। কম, হ্যাঁ এটা কম হতে পারে, কিন্তু কম হওয়ার পিছনে একটি কারণ, যদি বিএনপির মতো একটা বড় দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে ভোটার উপস্থিতি সংগত কারণে কম হতে পারে। হয়তো ওরা যদি পার্টিসিপেট করতেন, তাহলে ভোটটা আরও বেশি কন্টেস্টেড হতো এবং ভোটাররা অধিকতর হারে ভোট কেন্দ্রগুলোতে আসতেন, ভোটার উপস্থিতিটা বেশি। আমরা 2 মিনিটের মধ্যে শেষ করবো। যে আমি একটু জানতে চাইছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বা বেসরকারি কোনো জায়গা থেকে আপনাকে অভিনন্দন জানানো বা আপনার এই নির্বাচন সম্পর্কে কোনো মন্তব্য কি আপনি পেয়েছেন? না, এখন পর্যন্ত এটা মন্তব্য করা। আর শেষ যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে কি আপনি যেহেতু এই নির্বাচনকে কেউ একতরফা বলছেন, আপনি কোনো আশঙ্কা ছিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার নাও হতে পারে? মানে এটা তো আসলে না, ওই ধরনের আশঙ্কা আমার খুব একটা ছিল না, কারণ যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম, যেভাবে আমরা দৃঢ় অবস্থানে ছিলাম, আমার মনে হয় নির্বাচন কমিশনার, আমি একটা নির্বাচন কমিশনার, আমরা 5 জন নির্বাচন কমিশনার যেভাবে পুরো দেশ চষে বেরিয়েছি এবং যেভাবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমরা আমাদের কমান্ড প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, আমাদের বিশ্বাস ছিল তাদের অবস্থানের কারণে এবং তাদের সহযোগিতার কারণে এবং তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি প্রতিপালিত হবে, যাতে খুব একটা অনিয়ম বা আনফেয়ার কিছু হবে এই ধরনের আশঙ্কা ছিল। নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আবারও নির্বাচন দিতে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। চলমান রাজনৈতিক সংকট দূর করতে একদলীয় গ্রহণযোগ্য জনসমর্থনহীন প্রহসনের সংসদ ভেঙে দেওয়ার দাবিও তারা জানিয়েছে। নির্বাচন কমিশনার পাশ থেকে বলা হচ্ছে না 41%, তখন সেটা তিনি সংশোধন করে 41% বললেন। এটি কতটুকু যথার্থ, এটার প্রমাণ নির্বাচন কমিশন একাই দিতে পারবে। কিন্তু আমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটা বিতর্কিত হতে যাবে কেন, এরকম একটা বিষয়। আমরা যদি ধরে নেই যে এটাই ঠিক, 41.8% নির্বাচন কমিশন যেটা বলছে তাই যদি ঠিক হয়, তাহলে অন্যদিকে তো আমাদের একটা বার্তা বিরাট ধরনের, সেটা হচ্ছে বাংলাদেশে বোধহয় প্রায় 58% মানুষ কিন্তু ভোট দিতে যায়নি। এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করা হবে? প্রাথমিক বিশ্লেষণ তো এই যে মানুষ ভোটের উপরে আস্থা ছিল না মানুষ। গবেষণায় অন্তর্ভুক্ত প্রায় সবগুলো আসনেই শতভাগ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে জানায় টিআইবি। বেআইনিভাবে মোট 800 একর ভূমির মালিকানা আছে এমন 15 জন সংসদ সদস্য এবার নির্বাচিত হয়েছে। এছাড়া অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়েও নির্বাচন কমিশন কোনো তদন্ত করেনি। অনেকেই এমন পরিমাণ জমির মালিক হয়েছেন যেটি অবিশ্বাস্য। এগেইন প্রায় আমাদের হিসাবে প্রথমে যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 800 একরের বেশি জমি এই ধরনের আমাদের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন তাদের হাতেই আছে। এবং 27% প্রার্থীর ঋণ ও দায় রয়েছে। অংশগ্রহণকারী 170 জন প্রার্থী
প্রার্থীর নামে মামলাও ছিল। আইন অনুযায়ী হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল হওয়ার কথা থাকলেও মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন বা প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করা হয়নি। এত কিছুর পরেও এই নির্বাচনকে কি সুষ্ঠু নির্বাচন বলা যাবে? আইনগতভাবে বা সাংবিধানিকভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। প্রতিযোগিতা হয়নি সেটা বলবো না, হয়েছে, কিন্তু পাতানো প্রতিযোগিতা হয়েছে। কিন্তু যেই প্রশ্নটা থেকে যাবে চিরদিনের জন্য সেটা হচ্ছে যে এটার রাজনৈতিক শুদ্ধাচার এবং নৈতিকতার মানদণ্ডে কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। এই সব মিলে আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। কিন্তু কোনো নির্বাচনই কিন্তু বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারে না, বলতে হবে এই নির্বাচনটা বিতর্কের ঊর্ধ্বে যেতে পারে। বিতর্কটা আছে কম বেশি, কিন্তু এটা স্থায়ী সমাধান বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। রাজনীতিতে যে সংকট, আমরা রাজনীতি করি না, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক সংকট নয়, কিন্তু পরোক্ষভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনীতিবিদদের যদি আমাদের উপর আস্থা না থাকে, আস্থা যদি চরম মাত্রায় চলে যায়, তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে। তো হয়েছে কি বাক্য জারিছে কেউ কেউ আর কি, যে এই যে প্রায় 95% লোক ভোট না দিয়া বিএনপির আহ্বানে সাড়া দিল, তারা কেন মাঠে নামিল না? গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্ঞানের প্রশ্ন। আমরা এটা নিয়ে আলাপ করবো। তারপর কইছে 3.5% লোক মাঠে না নামলে নাকি আন্দোলন সফল হয় না। কে জানি কইছে, কে ব্যান কইছে আর কি, মেলা বড় লোক কইছে আর কি, একটা বুদ্ধিমান বড় মাথা আলা লোক কইছে। যাই হোক, আমাদের তার মাথা বড় না, তো দেখি আমরা এটা দেখমুনি, এটাও আলোচনা করমুনি। আর এটা হইতেছে সবচেয়ে বড় কথা যে পয়েন্ট, সেটা হইতেছে পশ্চিমারা নাকি তত্ত্বাবধায়ক সরকার চায় না। আচ্ছা, আর সবগুলো পয়েন্ট নিয়ে আলাপ করবো। আসেন প্রথম পয়েন্টে। আমি কমো যারা আমার প্রজন্মে আমার আশেপাশে 90-এর আন্দোলন করেছেন তারাই কন এরশাদের বিরুদ্ধে আন্দোলনে কত লোক মাঠে নামিছিল? 3.5% নামিছিল কখনো? মাঠে নামানো মানে তো মিছিল করা, মিটিং করা অংশ না, তাই না? মূলত মিটিং এ অংশ নিয়ে দেখলে বুঝবেন যে আসলে ওই লোকটা মাঠে নামিছে। আমি রাজশাহী শহরের একটা উদাহরণ দিই, আমার নিজের জীবনের উদাহরণ। এটা রাজশাহী শহরের মুরব্বী যারা আছে আমার বয়সী, তাদের কাছ থেকে এটা কনফার্ম করে নেবেন যে আমি মিছা কথা কইছি কিনা। আমি তখন হাসিনার নেতৃত্বে, হাসিনা তখন আমার নেতা, কিন্তু 8 দলে আছি, 8 দল। আমি তখন সিপিবি করি, মানে সিপিবি আছে তো হাসিনার ইয়েতে। তো 8 দলের কেন্দ্রীয় নেতারা আসলো রাজশাহীতে, হাসিনা আসলো নিজে, আব্দুর রাজ্জাক আসলো, তখন বাকশাল করেছিল, পঙ্কজ ভট্টাচার্য নেপের, সাজেদা চৌধুরী আসলো, সাইফুদ্দিন মানিক আসলো সিপিবি। সেটা 89 বা 90, আমার ঠিক খেয়াল নাই। তখন আন্দোলন তুঙ্গে গলে। আর নামগুলো যে বললাম, মানে দেশের শীর্ষ নেতারা আসিছে গলে 8 দলের। কত লোক জমায়েত হয়েছিল, জমায়েত করতে পারিছিলাম জানেন? আমি ওই সময় 8 দলের এই মিটিংটা নিয়ে একটা নিরাপত্তা উপকমিটি হয়েছিল, তার কনভেনারে ছিলাম সেই মিটিং এ 8 দলের, মানে হাসিনার আমি নিরাপত্তাও দিচ্ছি, বুঝছাও? তো আমি জায়গাটা কই কুটি হয়েছিল মিটিংটা রাজশাহী কলেজের শহীদ মিনার আছে না, ওইটার বেদিত হয়েছিল মঞ্চ, আর সামনের জায়গাটা সমাবেশ। কত মানুষ অ্যাক্টিভিটি, 2000 লোক তো অ্যাক্টিভিটি। এটাই ছিল আমাদের করা সবচেয়ে বড় সমাবেশ রাজশাহী 8 দলে। এরপরে খালেদা জিয়াও আসছে, আর ওই মিটিং এ তো অন্য দলের লোকেরাও আসছে, বিএনপিও আসছে দেখার জন্য কি কয়, তাই না? জাসদ টাসদ সবাই আসছে, মৈত্রী সবাই আসছে। তখন সমাবেশ করলে তো পুলিশ ঝাঁপায় পড়তো না, তাই না? নিরাপদ সমাবেশ ছিল। তারপরেও এই পরিমাণে লোক। রাজশাহী শহরের 0.001% লোক তো নামিছিল না। নামিছিল কি না, বাদ দেন। 52-21 ফেব্রুয়ারি আমরা তো ছবি দেখি, তাই না? সবচেয়ে বড় মিছিলটা হয়েছিল, এই যে দেখেন ছবি। এইখানে কি ঢাকা বাদ দেন, সাংখারপুলে 3% লোক ছিল না। এমনকি ঢাকা ইউনিভার্সিটি 3% ছাত্র ছিল না। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা 15 দলের জনসভা, মানিক মেহবি নিয়ে। আমি ছিলাম 85 বা 86 সালের কথা। কত লোক ছিল? বড় জোর লাখখানিক বা লাখ দেড়েক। এটাই ছিল 15 দলের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ জমায়েত ক্ষমতা। আমরা এসেছিলাম সারা দেশ থেকে। ঢাকা শহরের লোক 3.5% লোক তো নামে নাই, তাই না? আচ্ছা, এই ছবিটা দেখেছেন রুশ বিপ্লবে শীতলাসাদ দখল করতে যাচ্ছে, ওই দিনই বিপ্লব হয়, মানে রাশিয়া ক্ষমতা দখল করে লেনিন। মাত্র 2 থেকে 250 লোক ছিল। আমার কথাটা হচ্ছে, লড়াইয়ের সময় জনতা মাঠে নামে না, মাঠের লড়াইটা করতে হয় রাজনৈতিক কর্মীদের। আমার আসিফ নজরুল ভাই বলছেন যে উনি পলিটিক্যাল বিটের সাংবাদিকতা করতেন। এই গত 28 অক্টোবর বিএনপির যে জনসভায় যত লোক হয়েছিল, জিন্দেগিতে তত লোক হয় নাই বাংলাদেশের কোন রাজনৈতিক সমাবেশ। উনি নিজে বলছেন আমাদেরকে, তাও কিছু হইতেছে না, তাই না? কেন? কারণ এটা তো শুধু হাসিনা না, এটা হাসিনার মোদির জুটি, যার পিছনে আছে 2 পরাশক্তি, রাশিয়া আর চীন, আর তার সাথে আছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট করাপ্ট ট্রিগার হ্যাপি পুলিশ আর পেটোয়া বাহিনী, তার গুন্ডা বাহিনী। তারপরে তো আছে সব ইনস্টিটিউট পিছে লাগাই দিবে, মামলা হামলা, বাড়ির যে হামলা করে, ফার্নিচার নিয়ে চলে যায়। যারা কইতেছেন বিএনপি জামাত আন্দোলন পারে না, 2013 সালের কথা ভুলে গেছেন। ঢাকা শহর বিচ্ছিন্ন হয়েছিল দিনের পর দিন, সারা দেশের গ্রামগুলো দখল হয়ে গেছিল। বগুড়াবাসীর মনে আছে সাইদি সাহেবের ফাঁসির রায়ের পরে বগুড়া শহর দখল করে নিয়েছিল গ্রামের মানুষেরা, গ্রামের পর গ্রাম দখল হয়ে গেছিল। 80 জন লোক মারা গেছিল একটা দিনে, 28 ফেব্রুয়ারি বোধহয় ছিল তারিখটা। পুলিশ পালায় গেছিল শহর থেকে। খালেদা জিয়া সেই সময় নিজে উপস্থিত থেকে এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন 2013 সালে।
এর ধারে কাছে আওয়ামী লীগ কিছু করতে পারে নাই, জিন্দেগিতে করতে পারে নাই, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও না। আলেমরা আসলো না ঢাকা শহরে, এত মানুষ আগে কখনো আসে নাই। ঢাকার মানুষ নেমে পড়ছিল কিন্তু আলেমদের সাথে ঢাকার কমপক্ষে 50% মানুষ নেমে পড়ছিল মাঠে রাস্তায়। তার সাথে এমনকি হাসিনার জোট সঙ্গী এরশাদের দল নামছিল, পাখির মতো গুলি করে মারছে না। কোটা সংস্কার আন্দোলন হইল, রাজনীতির কথা বাদ দিলাম, আমি ছাত্র রাজনীতি করছি, এত বড় ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয় নাই কোটা সংস্কার আন্দোলনের মতো। নির্মম ভাবে দমন করলো। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন কিভাবে গুন্ডা পুলিশদের ঠান্ডা করে দিল, কয়েকদিন আগের কথা। আপনি দেখেন স্কুলের বাচ্চাদের আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, বাংলাদেশের 99% পরিবারের ছেলে মেয়েরা মাঠে নামছিল। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।